মোহাম্মদ হুমায়ুন কবির সুমন। মোহাম্মদ হুমায়ুন কবির সুমন ভাইকে বক্তব্য রাখা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এমনও জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এরকম জীবন গঠনের কারিগর হিসেবে আমার সামনে যারা উপবিষ্ট আছেন, আমার দুই পাশে যারা আছেন, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক, জাতি গঠনের কাণ্ডারী, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা শাখার পক্ষ থেকে জানাই বিপ্লবী অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রদ্ধাভাজন শিক্ষক মহোদয়বৃন্দ, আসলে আমি এমনি অসুস্থ, কথা বলার মতো পরিবেশে নাই, তারপরও আপনাদের মতো এই পরিবেশেই প্রথম আসলাম। হাসান ভাই আমাকে কালকে রাত্রে যখন বললেন, তখন অসুস্থতার পরও আমি আসতে আগ্রহ পোষণ করেছি যে আমি আসলে যে শিক্ষা জীবন শেষ করেছি সেই সময়ে আপনারা শিক্ষকতা করেছেন। কাজেই আপনারা আমার সরাসরি শিক্ষক না হলেও আপনারা আমাদের শিক্ষক তুল্য। বিগত 17 বছরের ইতিহাস আপনারা সবাই জানেন। আমাদের বাঙালিদের একটু ভোলা মনের আমরা অভ্যস্ত। আমরা পিছনের কথা ভুলে যাই, খুব দ্রুত পিছনের কথা আমরা ভুলে যাই। এটা উদার মানসিকতারও বহিঃপ্রকাশ, সেই কারণে হয়তো বিগত 17 বছরের কি কর্মকাণ্ড এই দেশে হয়েছে এবং কিভাবে এই রাষ্ট্র, এই সমাজ, এই শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়েছে সেটা আপনারা সবাই অবগত। আসলে একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আপনারা সবাই জ্ঞানী মানুষ, আপনারা সবাই জানেন ইতিহাস, নতুন করে জানানোর কিছু নাই। তারপরেও মনে করে দেওয়ার জ্ঞাতার্থে জানাচ্ছি, একটা ব্রিটিশের অধীনস্থ একটা কোম্পানি 190 বছরের অধিক সময় আমাদের শাসন করে গেছেন। ব্রিটিশের অধীনে একটা কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সেটা আমাদের এই অজ্ঞতা, আমাদের অসচেতনতা এবং পাঠ্য শিক্ষার বাইরে আমাদের সচেতনতার অভাবের কারণেই আমরা 200 বছর গোলামি করেছি। হাজী মোহাম্মদ শরিয়াতুল্লাহ প্রথম মুসলমানদের এই অনগ্রসর শিক্ষা ব্যবস্থার দিকে জাতিকে অগ্রসর করার জন্য ভূমিকা রেখেছিলেন। সেই হাজী মোহাম্মদ শরিয়াতুল্লাহ বংশধর হিসেবে আপনারাও যদি ভূমিকা রাখতেন, যদিও হয়তো রেখেছেন, কিন্তু সেটা কাঙ্ক্ষিত না। আজকে আমরা বলতে পারি যে ফ্যাসিস্ট সরকার একটা রাষ্ট্রকে পুলিশ রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমরা কি আগামী দিনে বিএনপি সরকারকেও শিক্ষা রাষ্ট্রে পরিণত করব? তাহলে আমাদের মধ্যে তো পার্থক্য নাই। আসলে পৃথিবীতে যত সভা সমিতি সংঘ গড়ে উঠেছে, এটা নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, বঞ্চিত মানুষের সুবিধা, বঞ্চিত মানুষদের সুবিধা সংরক্ষণের জন্য। পরবর্তীতে এই সমস্ত সংগঠনগুলো দানবে রূপান্তরিত হয়েছে। দেখেন, শ্রমিক আন্দোলনের মধ্যে দিয়ে 16 ঘন্টা শ্রমিকদের পরিশ্রম করতে হতো। তাদের এই কষ্ট লাঘবের উদ্দেশ্যে শ্রমিক সংঘ গড়ে উঠেছিলেন। সেই শ্রমিকরা কিন্তু আজকে দানবে রূপান্তরিত হয়েছে। কাজে আপনাদের এই সংগঠন মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজে লাগবে, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই আকাঙ্ক্ষা আমরা রাখি। আপনারা এই প্রত্যাশা পূরণে কাজ করবেন। শুধু কোনো রাজনৈতিক সংগঠনের লেজর বৃত্তিতা করার জন্য আপনাদের এই সংগঠন গড়ে ওঠে। আসলে 17 বছর এই নির্যাতনের মধ্যে দিয়ে সেলিম ভুঁইয়া শত প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদেরকে একটা আগায় নিয়ে সারা বাংলাদেশে তিনি এই শিক্ষকদের এই ফ্যাসিস্ট শেখ হাসিনার অধীনে, শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার ভূমিকা রেখেছিলেন বলে আজকে আপনারা এখানে দাঁড়িয়েছেন এবং এই সেলিম ভুঁইয়ার নামটা আপনারা আজকে সারা বাংলাদেশের পথে প্রান্তরে শিক্ষক সমাজের মধ্যে উচ্চারিত হচ্ছেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আসলে আমরা কিভাবে আজকে পিছায় যাচ্ছি? আজকে নৈতিক শিক্ষা, আজকে মানবিক মূল্যবোধ আমাদের অভাব। শুধুমাত্র পাঠ্যপুস্তকের বই পড়াই আমরা ডিগ্রি অর্জন করার মধ্যে দিয়ে যে অভিশপ্ত ছাত্র নাগরিক তৈরি করছি, এর মাধ্যম দিয়েই আমরা পিছিয়ে পড়ছি। এই বাংলাদেশ অনুন্নত রাষ্ট্র, এখানে IMF, বিশ্বব্যাংক, বিভিন্ন সংস্থা, দাতা সংস্থাগুলো আমাদের ঋণ দেয়। ঋণের মধ্যে দিয়ে আমাদের সত্য আরোপ করে দেয়, আমাদের সত্য আরোপ করে দেয় শিক্ষা ব্যবস্থার মধ্যেই, আমাদের সত্য আরোপ করে দেয় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। সেই সত্য আরোপের মধ্যে দিয়ে যাতে আমাদের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা তৈরি হয়ে যায়,
জন্য একটা জাতি অভিশপ্ত জাতিতে পরিণত হয়, সেটার জন্য তারা ভূমিকা রাখে। কেন ভূমিকা রাখে? বাংলাদেশ উদার একটি ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র এবং বিশ্বে যে সমস্ত এই দাতা সংস্থাগুলো গড়ে উঠেছে, এটা ইসলাম বিদ্বেষী একটা মনোভাব দিয়ে এদের গড়ে উঠেছে। কাজে আমাদের যদি নৈতিক শিক্ষা অবক্ষয় হয়, আমাদের সামাজিক মূল্যবোধ যাতে না থাকে, আজকে আমরা ছাত্র, আপনারা শিক্ষক, আমরা যদি শুধু পাঠ্যপুস্তকে শিক্ষিত না হই, মানবিক শিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত হইতাম, তাহলে আমরা আওয়ামী লীগ করলেও আপনাদের সামনে দাঁড়াইতে পারতাম না, আপনাদের সামনে অস্ত্র উঁচু করতে পারতাম না, আপনাদের সামনে বেদবি করতে পারতাম না। এখানে আপনাদের একজন শিক্ষক বলে গেছেন যে আমরা অবহেলিত, বঞ্চিত, আমাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে। আজকে মনে হয় এই জিনিসটা হতো না। কাজে আপনারা শুধু নিজেদের সুবিধা, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ না করে ছাত্রদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন, এই আশা, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের থাকবে। পাশাপাশি কেন জাতি গঠনে বিএনপিকে আপনারা সমর্থন করবেন, কেন বাংলাদেশি জাতীয়তাবাদকে আপনারা শক্তিশালী করবেন, সেটা আপনাদেরকে বুঝতে হবে এবং আপনাদের ছাত্রদেরকেও বুঝাতে হবে। দেখেন, 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম পার্লামেন্টে মানবেন্দ্র লারমা একটা কথা বলেছিলেন যে আমরা তো বাঙালি, আমরা তো বাঙালি না, আমরা অবাঙালি, কিন্তু আমরা যুদ্ধ করেছি, আমরা অস্ত্র হাতে তুলেছি, আমরা এই দেশটা স্বাধীনের ভূমিকা রেখেছি, তাহলে আমাদের পরিচয় কি? শেখ মুজিবুর রহমান যখন এই রাষ্ট্রকে বাঙালি পরিচয়ে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তখন প্রথম প্রতিবাদ করেছিলেন মানবেন্দ্র লারমা। কিন্তু সেই মানবেন্দ্র লারমাকে তার যৌক্তিক দাবিটা প্রত্যাখ্যান করা হয়েছিল। তার এই যৌক্তিক দাবি বাংলাদেশকে নতুন রূপে বিশ্ব পরিমণ্ডলে পরিচিত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আমাদেরকে বাঙালি দেশি জাতীয় সত্তায় পরিচিত করেছিলেন যে আমরা বাঙালি না, আমরা বাংলাদেশি। বাঙালি বলতে ভারতের পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র আছে, সেটাও বাঙালি, এবং বিশ্বে ভারত পরাশক্তি হিসেবে বহুল পরিচিত। কাজে আমাদের পরিচয় বাঙালি যদি বলা হয়, তাহলে মণিপুরি, আসাম, মেঘালয়, বিভিন্ন রাজ্যে বাঙালি বসবাস আছে, বাঙালি সংস্কৃতির বসবাস আছে। কিন্তু বাংলাদেশি হিসেবে আমাদেরকে পরিচয় শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়নি, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রণাঙ্গনে যুদ্ধ করেননি, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু জেড ফোর্সের অধিনায়ক ছিলেন না, তিনি এই স্বাধীন বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের অধীনে। কাজে আমরা কাজেই আমাদের পরিচয় নিশ্চিত করেছেন যে ব্যক্তি, সেই ব্যক্তি পৃথিবীতে সৎ, আদর্শিক, নির্ভীক একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত। আমরা অনেকেই এখানে না জেনে বিএনপি করি। আমি প্রশ্ন করেছি আপনি কেন বিএনপি করেন? আমি বিএনপি করে জিয়াউর রহমান একটা ভালো মানুষ, তাই বিএনপি করি। কাজেই বিএনপি করতে হলে আপনাদেরকেও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিত করতে হবে, সৎ, আদর্শিক মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা শিক্ষকরা ছাত্রদেরকে অনুপ্রাণিত করবেন শহীদ প্রেসিডেন্টের জীবন, কর্মময় জীবন সম্পর্কে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্রিটিশ ভারতের কলকাতার হেয়ার স্কুলের ছাত্র ছিলেন। এই কলকাতার হেয়ার স্কুল বিশ্ব পরিমণ্ডলের 10টা স্কুলের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো কলকাতা হেয়ার স্কুল। সেই হেয়ার স্কুলের সুনামধন্য ছাত্রের মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন অন্যতম ব্যক্তি। তিনি শুধু জ্ঞানে, শিক্ষায় শিক্ষিত ছিলেন না, পারদর্শী ছিলেন না, তিনি রণাঙ্গনেও যুদ্ধে পারদর্শী ছিলেন বলে ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধে উনি খেরকরম নামক একটা সেক্টরে তার অধীনে, তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল, তখন ভারত এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ওই সময়কার ভারতের সেনাপ্রধান বলেছিলেন যে আগামী 24 ঘন্টার ভিতর পাকিস্তান দখল করে তিনি লাহোর লাল চাকাবেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রণাঙ্গনের নির্ভুল কৌশলের কারণে সেই স্বপ্ন পূরণ হয়েছিল না। কাজেই আমরা পৃথিবীতে আমাদের মতো ভৌগোলিক রাষ্ট্র বহুত আছে, এত ছোট রাষ্ট্র পৃথিবীতে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে মাঠের পর মাঠ ফেলানো আছে। এই ভূখণ্ড এতটুকু, 55,000 বর্গ মাইলের ভূখণ্ডের কোনো মূল্য নাই, কিন্তু আমাদের ভূখণ্ডের মূল্য আছে। আমরা সমুদ্র বশবর্তী একটা রাষ্ট্র, সেখানে আমাদের পরাশক্তিদের, আমাদের বিশ্বের বিভিন্ন পরাশক্তি, আন্তর্জাতিক শক্তি আমাদের উপর নজর রাখে, আমাদের উপরে অশুভ দৃষ্টি রাখে। এখান থেকে আমাদের ছাত্রদেরকে সচেতন করতে হবে। সচেতন করার ক্ষেত্রে বিএনপি একমাত্র দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই একমাত্র মুখ্য আদর্শ, এবং সেটার কারণেই আপনারা এই যে 17 বছরের ফ্যাসিস্টের পতন হল, এটা কিন্তু ছাত্রদের মাধ্যমেই প্রথম এর শুভ সূচনা হয়েছে। এবং এই একজন ছাত্র ক্লাস থেকে কখন আন্দোলনের মাঠে গেছে, নিশ্চয়ই আপনাদের অনুপ্রেরণা ছিল।
আপনাদের গ্রিন সিগন্যাল ছিল বলেই ওই ছাত্ররা যেতে সাহস পেয়েছেন। কাজেই আপনারাও আপনাদের অবদান এই স্বৈরাচারী শেখ হাসিনা হটানোর জন্য কম না। এই অবদানকে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার জন্য আপনাদের ভূমিকা, আপনাদের প্রত্যেকের নিজ নিজ জায়গাকে ভূমিকা রাখতে হবে এবং তার মধ্যে দিয়েই আপনারা আগামী দিনে একটি সুখী সমৃদ্ধ প্রগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখতে পারবেন। আপনাদের আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, তার ভিতরে 15 এবং 25 দফার মধ্যে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে। আপনাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে, আমি আজিমপুরে থাকতাম, বুয়েটের পাশ দিয়ে আমি প্রায় যাতায়াত করতাম। তো ওখানে আমার গাড়িটা নষ্ট হলে বুয়েটের মেকানিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং এর একজন ছাত্রকে ডেকে আমি বলেছিলাম, দেখেন তোমার এই গাড়িটা স্টার্ট হচ্ছে না, কিছু করা যায়। তো তিনি আমাকে জানালেন যে আমরা এখনো সেকেন্ড ইয়ারে পড়ি, তো আপনার এই সাবজেক্টটা থার্ড ইয়ারে, যে কারণে আমি এটা করতে পারতেছি না। পরে ধুলাইখালে নিয়ে গেলাম। ধুলাইখালে 8 বছরের একটা শিশু বাচ্চা 1 সেকেন্ডের ভিতরে ওই গাড়ির তলে ঢুকে দিয়ে কি দেখি বললো যে স্যার ওকে হয়ে গেছে। তো আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা ইতিহাস নির্মাণ, আমাদের শিক্ষা ব্যবস্থাটা বাস্তবিক জীবনে প্রতিফলিত করার জন্য আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা পরিচালনা ঘোষণা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এই কর্মমুখী যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বাস্তবিক জীবনে আগামী দিনে আমাদের কর্মময় জীবনকে ভূমিকা প্রতিফলিত করবে, সেই শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের আন্দোলন থাকবে, আপনাদের ভূমিকা থাকবে। পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আপনারা আহ্বান করব বিএনপিকে ভোট দিবেন। কারণ 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর 47 সালে দেশটা স্বাধীন হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। দ্বিজাতি তত্ত্ব তো ধর্মের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল। এখন 71 সালে একটা দল, একটা রাজনৈতিক সংগঠন এটা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন। ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্রটা স্বাধীন হয়েছিল 71 সালে আমাদের মনে হয়েছিল যে আমরা নিগৃহীত, আমরা নিষ্পেষিত, আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত। যে কারণে 71 সালে আমরা এই বাংলাদেশি, এই বাঙালি মানুষ আমরা আবার উঠে দাঁড়িয়েছিলাম। দীর্ঘ 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল। এই 24-এ আমরা একটা স্বৈরাচার হাসিনাকে হটাইলে একটা রাষ্ট্র সংস্কার করার জন্য কাজ করেছি, কিন্তু সে সময় আমাদের রাষ্ট্র গঠনে কাজ করেছি আমরা। সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে একটা রাজনৈতিক দল ভূমিকা রেখেছিল। আজকে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে, তারাও সেদিন পালিয়ে গেছিল। কাজে 71 সালে ফয়সালা হয়ে গেছে যে ধর্মের ভিত্তিতে, ধর্মীয় গোলামীর ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনা আমরা করব না। আর ধর্মীয় গোলামীর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করব না বলে আমরা স্বাধীন হয়েছি। যে জিনিস 71 সালে সেটেল হয়ে গেছে, সেই জিনিস আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নতুন করে সামনে আনবেন না। যারা নতুন করে সামনে আনতে চাচ্ছে তাদেরকে আপনারা সচেতনভাবে প্রতিহত করার চেষ্টা করবেন। আজকে যেমন শেখ হাসিনা পালিয়ে গেছে, সেরকম ওই দিন এই রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ পালিয়ে গিয়েছিলেন। আজকে যেমন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধী, ঠিক সেই সময়ও মানবতা বিরোধী অপরাধী ছিলেন একটা রাজনৈতিক সংগঠন। সেই রাজনৈতিক সংগঠন আজও আবারও তাদের সেই উদ্দেশ্য সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করছেন। কাজে এ ব্যাপারে আপনাদের সচেতন থাকতে হবে। 24 যেমন একটা মুখ্য বিষয়, তার চেয়ে বেশি বড় বিষয় 71। 71-এ যারা বিরোধিতা করেছেন, 24-এ যারা বিরোধিতা করেছেন, উভয় আমাদের শত্রু, উভয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কাজেই এ কারণে আমার নেতা তারেক রহমান বলেছেন, নয় দিল্লি নয় পিন্ডি, সবার আগে বাংলাদেশ। আপনারা বাংলাদেশের স্বার্থ বিষয় নিয়ে চিন্তা করবেন। চারিপাশে যেহেতু শত্রু রাষ্ট্র নিয়ে আমাদের গড়ে উঠতে হচ্ছে, ভারত আমাদের একটা শত্রু রাষ্ট্র, আমাদেরকে বড় হতে হবে এই শত্রু রাষ্ট্রের সাথে যুদ্ধ করে। কাজে আমাদেরকে অধিকতর সচেতন থাকতে হবে এবং এই অধিকতর সচেতন করার ক্ষেত্রে আপনারা ভূমিকা রাখবেন। এই আশা, এই প্রত্যাশা, এই উচ্ছ্বাসা, এই উচ্চ আকাঙ্ক্ষা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ।